5 নম্বর ফাইল। আগের ফাইলের কন্টিনিউয়েশন। দ্বিতীয় অধ্যায়, পৃষ্ঠা সংখ্যা 49, হরপ্পা সভ্যতা, ভৌগোলিক অবস্থান ও সভ্যতার স্তরবিন্যাস। নতুন প্রস্তর যুগ ও ধাতু যুগের সন্ধিক্ষণে ভারতের ইতিহাসে তাম্রপ্রস্তর যুগ নামে পরিচিত। পাকিস্তানের অন্তর্ভুক্ত সিন্ধু প্রদেশের লারকানা জেলা মহেঞ্জোদারো এবং পাঞ্জাবের মন্টগোমারি জেলা হরপ্পায় প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে ভারতের এই তাম্রপ্রস্তর যুগের সভ্যতার এক প্রামাণিক নিদর্শন আবিষ্কৃত হয়েছে। স্থানীয় ভাষায় মহেঞ্জোদারো শব্দটির অর্থ মৃতের শহর। 1922 খ্রিস্টাব্দে বাঙালি প্রত্নতাত্ত্বিক রাখাল দাস বন্দ্যোপাধ্যায় ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগের তদানীন্তন প্রধান স্যার জন মার্শালের সহযোগিতায় মহেঞ্জোদারো ও প্রাচীন শহরের ধ্বংসাবশেষ আবিষ্কার করেন। এই সময় পণ্ডিত দয়ারাম সাহানি, পৃষ্ঠা সংখ্যা 50, এই সময় পণ্ডিত দয়ারাম সাহানি হরপ্পা নামক স্থানে খনন কার্য চালিয়ে মহেঞ্জোদারো অনুরূপ সভ্যতার নিদর্শন আবিষ্কার করেন। সিন্ধু নদী অববাহিকা অঞ্চলে আবিষ্কৃত এই প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা নামে পরিচিতি লাভ করে। হরপ্পা সভ্যতা বিভিন্ন কেন্দ্র। মহেঞ্জোদারো হরপ্পা পাকিস্তানে অবস্থিত হলে ভারতের ভূখণ্ডের বিভিন্ন স্থলে, বিশেষত আরব সাগরের তীরে অবস্থিত সুৎকাজেন্দর, বালুচিস্তান, রূপর, ভাওয়ালপুর, বিকানির প্রভৃতি বিভিন্ন স্থানে খনন কার্য চালিয়ে এইরূপ সভ্যতার নিদর্শন পাওয়া গিয়েছে। সেখানে একটি বাণিজ্য বন্দর ও পোতাশ্রয়ের নিদর্শন পাওয়া গিয়েছে। ঐতিহাসিকদের মতে সিন্ধু সভ্যতার সিমলা পাহাড়ের পাদদেশ থেকে আরব সাগরের তীরে অবস্থিত সুৎকাজন্দর পর্যন্ত বিস্তৃত ছিল, কিন্তু পরে বক্সার, পাটনা, গাজীপুর, বেনারস প্রভৃতি স্থানে পোড়ামাটির বিভিন্ন শিল্পকর্ম, চিত্রশিল্প আবিষ্কৃত হওয়ার ফলে সিন্ধু সভ্যতা যে গাঙ্গেয় উপত্যকা পর্যন্ত বিস্তৃত হয়েছিল তা স্পষ্টভাবে জানা যায়। সম্ভবত সিন্ধু সভ্যতার সমগ্র সিন্ধু ও পাঞ্জাব অঞ্চল, বালুচিস্তান, কাঠিওয়ারের অধিকাংশ স্থান, আরব সাগরের তীরবর্তী পশ্চিম ভারতের একাংশ, উত্তর পশ্চিম সীমান্ত প্রদেশ এবং গাঙ্গেয় সমভূমি অঞ্চলের অন্তত কিছু অংশে বিস্তৃত ছিল। প্রসঙ্গত বলা বাহুল্য যে প্রায় 20 লক্ষ বর্গ কিলোমিটার জুড়ে এই সভ্যতা বিস্তার লাভ করে। বিস্তৃতি। এই সভ্যতা পশ্চিমে সুৎকাজন্দর থেকে পূর্বে দিল্লির নিকটবর্তী আলমগীরপুর এবং উত্তরে জম্মুর কাছাকাছি মান্ডা থেকে দক্ষিণে গোদাবরী অববাহিকা দাইমাবাদ পর্যন্ত বিস্তৃত, অর্থাৎ কম বেশি 22-50 হাজার বর্গ কিলোমিটার, অর্থাৎ 22,50,000 বর্গ কিলোমিটার এলাকা বা ভারতবর্ষের 1/3 জুড়ে এই সভ্যতা গড়ে উঠেছিল। সিন্ধু সভ্যতা ছিল তাম্রপ্রস্তর বা ব্রোঞ্জ যুগের সভ্যতা। কালসীমা। স্যার জন মার্শালের মতে সিন্ধু বা হরপ্পা সভ্যতার কালসীমা 3250 থেকে 2750 খ্রিস্টপূর্বাব্দ। স্যার মার্টিমার হুইলারের মতে এটি 2500 থেকে 1500 খ্রিস্টপূর্বাব্দ। অন্যদিকে ডিপি অগ্রপাল রেডিও কার্বন 14 পদ্ধতিতে পরীক্ষা করে বলেছেন এই সভ্যতার কালসীমা 2350 থেকে 1750 খ্রিস্টপূর্বাব্দ। গুজরাটের লোথাল এবং রাজস্থানের কালীবঙ্গানে এই সভ্যতার সূত্রপাত। ডক্টর অগ্রওয়ালের মতে সম্ভবত এর আগেই ঘটেছিল 2700 থেকে 1700 খ্রিস্টপূর্বাব্দে। সভ্যতার জনক। মার্টিমার হুইলার মনে করেন যে সিন্ধু সভ্যতার সুমেরীয় সভ্যতার পরিবর্তিত রূপ। নগর বিন্যাস, পোড়া ইটে তৈরি বাড়ি, জল নিষ্কাশন পদ্ধতি, মাতৃপূজা উভয় সংস্কৃতির সাদৃশ্যবাহু। হরপ্পা সংস্কৃতি বহিরাগত ছিল বলে এখানকার অধিবাসীরা দুর্গ নির্মাণ করে বসবাস করত, দেশের অভ্যন্তরে প্রবেশ করেনি। সুমেরীয় এবং সিন্ধু সভ্যতার সাদৃশ্য কিন্তু ভাস্কর্য, পোড়ামাটির কাজ এবং ভাষা ও লিপিতে ধরা পড়ে। নৃতাত্ত্বিক পরীক্ষার ফলে আমরা বলতে পারি কেবলমাত্র সুমেরীয় জাতিগোষ্ঠীর লোক সিন্ধু দেশে বাস করত না। হরপ্পা সভ্যতার প্রাপ্ত কঙ্কালগুলি থেকে জানা যায় যে এখানে প্রোটো অস্ট্রেলয়েড, মেডিটেরানিয়ান, আলপাইন, মঙ্গোলয়েড এবং আর্মেনীয় গোষ্ঠীর মানুষের বসবাস ছিল। সুমেরীয় লিপি পাঠোদ্ধার করা গেলেও এখন পর্যন্ত সিন্ধু লিপির পাঠোদ্ধার সম্ভব হয়নি। সুমেরীয় সভ্যতার খাল কেটে জলসেচের ব্যবস্থা সিন্ধু সভ্যতায় অনুসরণ করা হয়নি। সিন্ধু সভ্যতাকে তাই ঐতিহাসিকেরা সুমেরীয় সভ্যতার প্রভাব সংযত বলে মনে করেন না। স্রষ্টা। সিন্ধু সভ্যতার দ্রাবিড় জনগোষ্ঠীর সৃষ্টি এমনও বলা যায় না। এই সভ্যতার প্রধান দুটি জনগোষ্ঠী, পৃষ্ঠা সংখ্যা 51, এই সভ্যতার প্রধান দুটি জনগোষ্ঠী হল প্রোটো অস্ট্রেলয়েড এবং মেডিটেরানিয়ান। উত্তর পশ্চিম ভারতে দ্রাবিড়দের বসবাসের কোনো নিশ্চিত প্রমাণ নেই। সিন্ধু সভ্যতার মতো নগর সভ্যতা দক্ষিণ ভারতে পাওয়া যায়নি, বরং সাক্ষ্য বিশ্লেষণ করে সিন্ধু সভ্যতার সঙ্গে মেহেরগড় সভ্যতার সাদৃশ্য দেখা যায়। সিন্ধু সভ্যতাকে সেখানকার অধিবাসীদের সৃষ্টি বলে মনে করা অসঙ্গত নয়, বরং একথা মনে করা সঙ্গত যে সিন্ধু বা হরপ্পা সভ্যতা একমিশ্র জনসমাজের সৃষ্ট। নগর নির্মাণ। হরপ্পা সভ্যতার বৈশিষ্ট্য। হরপ্পা সভ্যতার প্রধান কেন্দ্রগুলি যেমন মহেঞ্জোদারো, হরপ্পা, চানহুদারো, লোথাল, কালীবঙ্গান, বানওয়ালি প্রভৃতি নগর প্রায় একই পরিকল্পনা অনুসরণ করে তৈরি হয়েছিল।
নগর বিন্যাস। মহেঞ্জোদারো হরপ্পা নগরে দুটি করে অংশ, পশ্চিম দিকে প্রাচীর ঘেরা দুর্গ, পূর্ব দিকে নিচু অঞ্চল। নগরের শাসক শ্রেণীর লোকজন দুর্গ অঞ্চলে বসবাস করত। সাধারণ নাগরিকদের বাস ছিল নিচু এলাকায়। তবে কালীবঙ্গানে সাধারণ লোকের বাসস্থান চারদিকে দেওয়াল দিয়ে ঘেরা ছিল। নগরের রাস্তাগুলি সোজা ও চওড়া। এগুলি উত্তর থেকে দক্ষিণে এবং পূর্ব থেকে পশ্চিমে বিস্তৃত। এর ফলে শহর কতকগুলি ব্লকে বিভক্ত ছিল। বড় রাস্তা থেকে গলি বেরিয়েছিল। রাস্তার পরিসর অনুযায়ী বাড়িগুলি তৈরি করা হতো। কোনো বাড়ি রাস্তার উপর তৈরি করা হতো না। বড় রাস্তার ধারের বাড়িগুলির নিচের তলায় গুদামঘর থাকত। প্রধান রাস্তাগুলিতে একাধিক কামরাযুক্ত দ্বিতল বা ত্রিতল বাড়ি দেখা যেত। প্রতিটি গলিতে কুয়ো থাকত। বাড়িগুলির ভেতরে থাকত উঠোন, কুয়ো, স্নানাগার প্রভৃতি। দোতলা বা একতলার সঙ্গে খাড়া সিঁড়ির মাধ্যমে যোগাযোগ রক্ষা করা হতো। বাড়ির বাইরের দেওয়ালে লাগানো পোড়ামাটির নলের ভেতর দিয়ে ওপরের তলের ময়লার জল রাস্তার নর্দমায় ফেলা হতো। প্রাচীন বিশ্বে এরূপ জল নিকাশি ব্যবস্থা আর কোথাও দেখা যায় না। বাড়িগুলি পোড়া ইটের তৈরি হলেও কখনো কখনো রোদের শুকনো ইট, মাটির ঢালা প্রভৃতির মাধ্যমে বাড়ি তৈরি করা হতো। যেসব অঞ্চলে বন্যার আশঙ্কা ছিল সেখানে উঁচু ভিতের ওপর বাড়িঘর তৈরি করা হতো। কাদামাটি, জিপসাম, চুন প্রভৃতি দিয়ে ইট গাঁথা হতো। গরম হাওয়া আটকাতে বাড়ির পেছনের দিকে দরজা জানালা করা হতো। কালীবঙ্গানে অবশ্য রাস্তার দিকে বাড়িগুলি প্রবেশপথ ছিল। রাস্তার নর্দমাগুলি ছিল ঢাকা। নর্দমা আবর্জনা পরিষ্কার করার ব্যবস্থা ছিল। রাতে রাস্তার আলো ও পাহারার ব্যবস্থা ছিল। রাস্তায় ময়লা ফেলার জন্য চৌক ও চৌবাচ্চা ছিল। ঐতিহাসিক ডিডি কোশাম্বী বলেছেন, ভারতে আনুমানিক কালে পূর্বে কোন শহরে এরূপ জল নিকাশি ব্যবস্থা ছিল না। এল ব্যাসাম তার দ্য ওয়ান্ডার দ্যাট ওয়াজ ইন্ডিয়া গ্রন্থে উল্লেখ করেছেন যে রোমানদের পূর্বে অন্য কোন প্রাচীন সভ্যতায় এত উন্নত প্রয়োগ প্রণালীর ব্যবস্থা ছিল না। প্রত্নতাত্ত্বিক দিলীপ কুমার চক্রবর্তীর মতে এর কোন প্রত্যক্ষ প্রমাণ এখনো পাওয়া যায়নি, তবে তিনিও এর অস্তিত্ব থাকা অসম্ভব বলে মনে করেন না। স্নানাগার। মহেঞ্জোদারো দুর্গ এলাকায় পাওয়া গেছে একটি স্নানাগারের নিদর্শন। এই স্নানাগারটি আয়তনে ছিল 180 × 108 ফুট। এর ভিতরে পরিমাপ ছিল 39 ফুট দীর্ঘ, পৃষ্ঠা সংখ্যা 52। এর ভেতরে পরিমাপ ছিল 39 ফুট দীর্ঘ, 23 ফুট প্রস্থ ও 8 ফুট গভীর। কাছাকাছি অবস্থিত একটি কুয়ো থেকে পুকুরে জল আনার ব্যবস্থা ছিল। ব্যবহৃত নোংরা জল নর্দমা দিয়ে দূরে নিয়ে গিয়ে বড় রাস্তায় নর্দমায় ফেলার ব্যবস্থা ছিল। 6টি পথে স্নানাগারটিতে ঢোকা যেত। পুকুরের চারপাশে বারান্দা ও বেশ কয়েকটি ঘর ছিল। সমসাময়িক জগতে এ জাতীয় স্নানাগার কোথাও ছিল না। এর নির্মাণে অসাধারণ প্রযুক্তিগত দক্ষতা দেখা যায়। মার্টিমা ভিল্লারের মতে সম্ভবত পুণ্যার্থীরা ধর্মীয় অনুষ্ঠানের সময় এখানে তর্পণ ও স্নান সারত। শস্যাগার। হরপ্পা নগরীর মাঝখানে একটি বিরাট শস্যাগার ছিল। এটি দৈর্ঘ্যে প্রায় 54.86 মিটার এবং প্রস্থে 32.91 মিটার। দুটি ব্লকে বিভক্ত শস্যাগারটি মাঝখানে 7.01 মিটার চওড়া একটি বারান্দা। প্রতিটি ব্লকে 6টি করে ঘর। প্রতিটি ঘরের আয়তন 15.24 × 6.10 মিটার। এগুলোতে শস্য রাখা হতো। ব্যাসাম একে রাষ্ট্রীয় ব্যাংকের সঙ্গে তুলনা করেছেন। এদের মেঝে কাঠের বর্গার উপর তৈরি। বর্গাগুলি হয়তো থাকতো খুঁটির ওপর। মেঝে কাঠের বর্গার উপর তোলা থাকাতে নিচে বাতাস খেলতে পারত। শস্যাগারটি 1.22 মিটার উঁচু ভিতের উপর তৈরি। ওপরে ওঠার সিঁড়ি ছিল। রোমান যুগে ব্রিটেনে এই জাতীয় শস্যাগার তৈরি হতো। ঘরগুলির দক্ষিণ দিকে ইটের তৈরি কয়েকটি মঞ্চের মধ্যে গোলাকার কিছু গর্তে জব এবং গমের খড় ও তুষ পাওয়া গেছে। এইসব গর্তে শস্য রেখে তাদের ঢেঁকির পাড় দিয়ে হয়তো খোসা ছাড়ানো হতো। এছাড়া দক্ষিণ দিকে দুটি সারিতে 7টি করে ছোট ঘর। এগুলির আয়তন 18.8 মিটার। প্রতিটি ঘরের সামনে একটি করে উঠোন। অনেককে ঘরগুলিকে কুলিদের বাসস্থান বলেছেন। এরা হয়তো শস্য ঝাড়াই করত। নদী দিয়ে নৌকো করে এখানে শস্য আনা হতো এবং কুলিরা তা মঞ্চে তুলে দিত। প্রধান ফসল। হরপ্পা সভ্যতার প্রধান ফসল হলো জোয়ার, বাজরা, গম, যব, রাগি, তিল, সর্ষে, নানা ধরনের ডাল, ছোলা, মুগ, মটর ইত্যাদি ও তুলা। এখানে খেজুর ও কুলও যথেষ্ট ফলত। খাদ্য। উপরে যেসব খাদ্যশস্যের কথা বলা হলো সেগুলি ছাড়াও গরু ও ভেড়ার মাংস, মাছ, দুধ, ভাত, ফলমূল প্রভৃতি হরপ্পাবাসীদের খাদ্য তালিকায় থাকত। গরু, শূকর ও মুরগির মাংস তাদের প্রিয় ছিল। পশুপালন। সিন্ধু উপত্যকায় ছাগল, মোষ, ভেড়া, হাতি এবং উটের কঙ্কাল পাওয়া গেছে চানহুদারোতে।
ছাঁচগুলিতে বাঘ, সিংহ, কুকুর, বাঁদর, গাধা প্রভৃতি নিদর্শন বর্তমান। ঘোড়ার হাড় পাওয়া গেছে, কিন্তু ঘোড়াকে পোষ মানানো গিয়েছিল কিনা সেই সম্পর্কে সন্দেহ আছে। পোশাক ও অলংকার। হরপ্পাবাসীরা তুলা এবং সম্ভবত রেশমের বস্ত্র ধারণ করত, তবে তার কিছু নমুনা পাওয়া যায়নি। মাটি এবং পাথরের মূর্তি এ বিষয়ে আমাদের প্রধান নির্ভর। দেহের ঊর্ধ্ব ও নিম্নাঙ্গ আবরণের জন্য দুখণ্ডের বস্ত্রে পুরুষ নারী নির্বিশেষে সকলেই লজ্জা নিবারণ করত। সোনা, রূপো এবং বিভিন্ন মূল্যবান ধাতুর অলঙ্কারে নিজেদের সজ্জিত করত। বিভিন্ন ধরনের আংটি, গলার হার, কঙ্কন প্রভৃতি পাওয়া গেছে। হরপ্পা একটি ভ্যানিটি ব্যাগ এবং চান হুদারতের ঠোঁট রঞ্জিত করার উপাদান এবং বেশ কিছু ঘরের তকলি পাওয়া গেছে। এ থেকে মনে হয় যে ঘরে ঘরে সুতো কাটা হতো। সর্বত্রই একই ধরনের জীবনযাত্রা। হরপ্পা সভ্যতার অন্যতম গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে নগরগুলি প্রত্যেকটি স্থানে একই ধরনের জীবনযাত্রার প্রভাব লক্ষ্য করা যায়। হরপ্পা সভ্যতায় বিভিন্ন নগরগুলির অবস্থানগত দূরত্ব বেশি হলেও নগরগুলির গঠন পরিকল্পনা ও জীবনযাত্রার মান, জীবনশৈলী সমস্ত কিছু একটি নির্দিষ্ট আদলে পরিচালিত হয়, যার ফলে অন্যান্য প্রাচীন সভ্যতা থেকে এই সভ্যতা অনেকখানি স্বতন্ত্র। পৃষ্ঠা সংখ্যা 53। মৃৎশিল্প। মার্টিমার হুইলার বলেন, হরপ্পা সভ্যতা মৃৎশিল্পের মৌলিকত্ব সমসাময়িক অন্যান্য সভ্যতার তুলনায় তাকে স্বাতন্ত্র্য দান করে। মৃৎপাত্রগুলি গড়ন ছিল খুব ভালো। মেসোপটেমিয়ার তুলনায় হরপ্পার মাটির জিনিসগুলি ওজনে ভারী এবং ব্যবহারে বেশি উপযুক্ত ছিল। অধিকাংশ পাত্র ছিল সাদামাটা, বিচিত্র বর্ণের মৃৎপাত্র ছিল অত্যন্ত বিরল। তামার তুলনায় ব্রোঞ্জের উপকরণ পাওয়া গেছে বেশি। তামা বিদেশ থেকে আমদানি করা হতো বলে এর ব্যবহার ছিল সীমিত। ধাতু শিল্প। হরপ্পায় সোনা, রূপো, তামা, টিন, সীসা, দস্তা এবং সম্ভবত অল্প পরিমাণে লোহাও ব্যবহৃত হতো। তামার সঙ্গে টিন মিশিয়ে তৈরি হতো ব্রোঞ্জ। তামার বাসনপত্র প্রচুর পাওয়া গেছে। তামা ও ব্রোঞ্জ দিয়ে নানা প্রকার অস্ত্রশস্ত্র, হাতিয়ার, তৈজসপত্র ও মূর্তি তৈরি হতো। তামা, ব্রোঞ্জ, হাতের দাঁত প্রভৃতি দিয়ে তৈরি ছুঁচ, কুড়ুল, করাত, কাস্তে, ছুরি, বড়শি, পাটালি প্রভৃতি পাওয়া গেছে। অস্ত্রশস্ত্র। কুড়ুল, বর্ষা, ছোরা, তীরধনুক, গুলতি প্রভৃতি প্রধানত ব্যবহৃত হতো। তরবারির অনুপস্থিতি লক্ষণীয়। ব্যবসা বাণিজ্য। হরপ্পা সভ্যতা আর্থিক সমৃদ্ধির আরেকটি দিক ছিল ব্যবসা বাণিজ্য। হরপ্পাবাসীরা ভারতের বিভিন্ন অঞ্চল এবং প্রতিবেশী ও দূরদেশের সঙ্গেও স্থল ও জলপথে বাণিজ্যিক সম্পর্ক স্থাপন করে। সিন্ধু উপত্যকার বিভিন্ন প্রান্ত যেমন কর্ণাটক, রাজস্থান, বেলুচিস্তান, গুজরাট, পূর্ব ভারত এবং দক্ষিণ ভারত থেকে আমদানি করা হতো মূল্যবান ধাতু, দামি পাথর, সীসা ইত্যাদি। তখন মুদ্রার পরিবর্তে দ্রব্য বিনিময়ের মাধ্যমে ব্যবসা বাণিজ্য চলত। সিলগুলি মুদ্রার কাজ করত বলে অনেকে অনুমান করেন। লোথাল। হরপ্পা সভ্যতার গুরুত্বপূর্ণ পোতাশ্রয় ছিল গুজরাটের লোথাল। সম্ভবত এটি বিশ্বের প্রাচীনতম পোতাশ্রয়। এই বন্দরের মধ্য দিয়ে হরপ্পার বণিকেরা ব্যবসা বাণিজ্য চালাত। বিশেষত মেসোপটেমিয়ার সঙ্গে হরপ্পার বাণিজ্য মূলত এই পথে, যার ফলস্বরূপ এটি একটি নগর কেন্দ্রে পরিণত হয়। এছাড়া প্রত্নতাত্ত্বিক খনন কার্যের ফলে লোথালে তুষের নিদর্শন পাওয়া যায়, যা থেকে মনে করা হয় যে হরপ্পা সভ্যতার আমলে ধান চাষে প্রাচুর্য ছিল। আফগানিস্তান, ইরান, আরব, মধ্য এশিয়া প্রভৃতি স্থান থেকে ধাতু, মূল্যবান পাথর, তামা, রূপা, নীলকান্তমণি ইত্যাদি আমদানি করা হতো। মেসোপটেমিয়া থেকে ভারতে আসত সম্ভবত বার্লি, ময়দা, তেল, পশম, রূপো ইত্যাদি। ভারত থেকে মেসোপটেমিয়া রপ্তানি করা হতো কাঠ, মূল্যবান ধাতু, বাঁশের তৈরি জিনিসপত্র, গজদন্তের তৈরি চিরুনি, পশু পাখি মূর্তি প্রভৃতি। হরপ্পায় কয়েকটি সিল মেসোপটেমিয়া এবং মেসোপটেমিয়ার কিছু সিল হরপ্পায় পাওয়া গেছে। এটিও দুদেশের বাণিজ্যিক সম্পর্কের ইঙ্গিতবাহী। মেসোপটেমিয়ার অধিবাসীদের কাছে নিম্ন সিন্ধু দেশ মেলুহা নামে পরিচিত ছিল। পৃষ্ঠা সংখ্যা 54। কেন্দ্রীয় নিয়ন্ত্রণ। হরপ্পা সভ্যতার শতাধিক কেন্দ্রে একই ধরনের নগর পরিকল্পনায় কেন্দ্রীয় নিয়ন্ত্রণের স্পষ্ট ইঙ্গিত দেয় বলে অনেকে মনে করেন। হরপ্পা এবং মহেঞ্জোদারোর একই রাজ্যে দুটি রাজধানী হওয়ার সম্ভাবনা রয়েছে। সমাজের স্তরভেদ। হরপ্পা সমাজে বৈষম্য বা স্তরভেদ ছিল। ঐতিহাসিক গর্ডন চাইল্ড মনে করেন যে এই সভ্যতার সুরক্ষিত দুর্গাঞ্চলে বাস করতেন শাসক দল এবং পুরোহিত সম্প্রদায়। বিত্তবানদের প্রাসাদোপমা অট্টালিকার পাশাপাশি ছোট বাড়িগুলির অস্তিত্ব স্তরভেদের চিহ্ন বহন করে। পোশাক ও অলঙ্কার। হরপ্পা নগরীতে শস্যাগার সংলগ্ন ঘরগুলির সম্ভবত কুলি বস্তি ছিল। সমাধিগুলিতে প্রাপ্ত নিদর্শনের ভিত্তিতে ধনী দরিদ্রের পার্থক্য স্পষ্ট। এটির সমাধিতে কফিন পাওয়া গেছে।
বিত্তবানদের সমাধিতে কিছু জিনিসপত্র পাওয়া গেলেও দরিদ্রদের সমাধিতে এরকম কিছু পাওয়া যায় না। পোড়ামাটির গয়না সম্ভবত গরিব মেয়েদের জন্যই তৈরি হতো। ধনী মহিলাদের গয়নাগাটি তৈরি হতো সোনা, রূপো, মূল্যবান পাথর, হাতির দাঁত, ঝিনুক প্রভৃতি দিয়ে। বিনোদন। হরপ্পা বাসিন্দাদের প্রিয় বিনোদন ছিল পাশা খেলা, শিকার এবং নৃত্যগীত। ধর্ম। হরপ্পা বৃহৎ অট্টালিকাগুলির মন্দির বলে কোন কোন পণ্ডিত মনে করলেও এখনো তা স্পষ্ট প্রমাণিত হয়নি। পোড়ামাটির তৈরি বহু ক্ষুদ্র দেবী মূর্তি পাওয়া গেছে, যা থেকে মনে হয় এখানে মাতৃপূজার প্রচলন ছিল। কোন কোন মূর্তির গায়ে ধোঁয়ার চিহ্ন পাওয়া যায়, হয়তো পুজোর সময় ধূপ ও দীপ জ্বালানো হতো। হুইলার একে উর্বরতার দেবী বলে চিহ্নিত করেছেন। এছাড়া শিবলিঙ্গের আকারে কতগুলি পাথর পাওয়া গেছে, যা থেকে মনে হয় এখানে শিব পূজা প্রচলিত ছিল। মহেঞ্জোদারো কয়টি শিলমোহরে ত্রিমুণ্ড বিশিষ্ট এক দেবমূর্তি দেখা যায়। তিনি পদ্মাসনে উপবিষ্ট এবং পশুদের দ্বারা বেষ্টিত। তার মাথায় 3টি শিং। এল বাসাম একে আদি শিব বলে মনে করছেন। এছাড়া বৃক্ষ, অগ্নি, সর্প ও বিভিন্ন জীবজন্তু পূজিত হতো। এখানকার অধিবাসীরা পরলোকে বিশ্বাস করতেন। সৎকার পদ্ধতি। হরপ্পা সভ্যতায় 3 ধরনের সৎকার পদ্ধতি দেখা যায়। 1. শবদেহে সমাধিস্থ করা। 2. শবদেহের কিছু অংশ যেমন মাথার খুলি ও হাড়গোড় সমাধিস্থ করা। এবং 3. দেহ ভস্ম করার পর তার ছাই কোনো পাত্র রেখে তার সমাধিতে রাখা। বেশ কিছু সমাধিতে মৃতের প্রিয় আসবাবপত্র, গয়নাগাটি ও জীবজন্তু দেহাবশেষ পাওয়া গেছে। পতনের কারণ। বৈদেশিক আক্রমণ। মহেঞ্জোদারোতে যেসব কঙ্কাল পাওয়া গেছে তাদের অনেকগুলির মাথায় খুলিতে অস্ত্রাঘাতের চিহ্ন বর্তমান। এর থেকে হুইলার সিদ্ধান্ত করেন যে আর্যদের আক্রমণে সিন্ধু সভ্যতা ধ্বংস হয়। আর্যদের এদেশে আক্রমণ এবং সিন্ধু সভ্যতার পতন একই সময় ঘটেছিল, 1500 থেকে 1400 খ্রিস্টপূর্ব। বেদে ইন্দ্রের অপর নাম পুরন্দর, অর্থাৎ যিনি নগর ধ্বংস করেন। পুর শব্দের অর্থ নগর। আর্যরা ভারত আক্রমণকালে যে নগরগুলির সম্মুখীন হয়েছিলেন তা একমাত্র সিন্ধু সভ্যতা নগর হতে পারে, কারণ আর্য সভ্যতা ছিল গ্রামীণ। আর্যদের হাতে ছিল লোহার অস্ত্র। সংস্কৃত ভাষায় লোহাকে অয়স বলে। হরপ্পা সভ্যতার অধিবাসীরা তামার অস্ত্র দিয়ে তাদের প্রতিরোধ করতে পারেনি। ভিন্ন মতে বেলুচিস্তানের অধিবাসীরা হরপ্পা সভ্যতা ধ্বংস করে। সিন্ধু সভ্যতার অন্তর্গত ঝুকারে প্রাপ্ত সিলের ওপর এমন একটি কুঠারের ছবি পাওয়া গেছে যা উত্তর পশ্চিম ইরানে পাওয়া যেত। বৈদেশিক আক্রমণের মূল্যায়ন। পৃষ্ঠার সংখ্যা 55। বৈদেশিক আক্রমণের মূল্যায়ন। বহিরাক্রমণের ফলে হরপ্পা সভ্যতার পতন ঘটেছিল এমন কথা অবশ্য সুনিশ্চিতভাবে বলা যায় না। বহিরাক্রমণের পরিবর্তে গৃহযুদ্ধের কারণে যে এই সভ্যতার পতন ঘটেছিল তার প্রমাণও পাওয়া গেছে। তবে এ ব্যাপারে স্থির সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব নয়। উপরন্তু হরপ্পা সভ্যতার পতন সর্বত্র একই সময় হয়নি। যেমন লোথালের পতন সূচিত হয়েছিল অন্য কেন্দ্রের পতনের বহু আগে। প্রাকৃতিক কারণ। হরপ্পা সভ্যতার পতন প্রাকৃতিক বিপর্যয়ের কারণে ঘটে থাকতে পারে। অনুমান করা যায় বন কেটে কাঠ জোগাড় বা বসতি স্থাপন করায় পরিবেশ ও প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছিল। সিন্ধু উপত্যকা অনবরত বৃক্ষচ্ছেদনের কারণে বৃষ্টিপাত কমে যায়, বালুরাশির সভ্যতাকে গ্রাস করে। বন্যা এবং ভূমিকম্প। অপর একটি সম্ভাব্য কারণ হল সিন্ধু নদীর গতি পরিবর্তন। নদীর বন্যাও পতনের কারণ হয়ে থাকতে পারে। বন্যার হাত থেকে মহেঞ্জোদারোকে রক্ষা করার জন্য 50 ফুটের বেশি চওড়া বাঁধ বানাতে হয়েছিল। হরপ্পায় অবশ্য বন্যার চিহ্ন নেই। পুরাতত্ত্ববিদ এইচ.ডি. সাংখালিয়ার মতে কালীবঙ্গানে পতনের কারণ ঘরঘরা নদীর জল শুকিয়ে যাওয়া, পৌরশাসনে অধঃপতন ও বাণিজ্যের অধোগতি। শেষ পর্যায়ে হরপ্পা সভ্যতার সুখ সমৃদ্ধ নগর জীবনের অবনতি ঘটেছিল। মহেঞ্জোদারো সহ অন্যান্য কেন্দ্রের শেষ পর্যায়ে নগর নির্মাণে পূর্বের সযত্ন পরিকল্পনার ছাপ পাওয়া যায় না। দূরবর্তী স্থানে কাঁচামালের কম ব্যবহারের মধ্যে দিয়ে মনে হয় বাণিজ্যিক সমৃদ্ধি আগের মতো ছিল না। তবে হরপ্পা সভ্যতা অবলুপ্তি ঘটেনি, বরং মনে হয় দেশের অভ্যন্তরে তা আরো প্রসারিত হচ্ছিল। হরপ্পা সংস্কৃতি প্রভাব। হরপ্পা সভ্যতা যেসব উপাদান পরবর্তীকালে ভারতীয় সভ্যতা পাওয়া যায় সেগুলি হল দেবী বা মাতৃকা পূজা, আদি শিবের পূজা, লিঙ্গযোনি, সূর্য পূজা, স্বস্তিক চিহ্ন, পশু পূজা, নাগ পূজা, অশ্বত্থ, বৃক্ষ পূজা ইত্যাদি। হরপ্পা সভ্যতা বস্তুবাদী উত্তরাধিকার বৈদিক যুগে লক্ষ্য করা যায় না বটে, কিন্তু ভারতীয় সভ্যতা বিকাশে তার গুরুত্ব কোনো মতেই অস্বীকার করা যায় না। প্রথম নগরায়ন। সবশেষে বলা প্রয়োজন, হরপ্পা সভ্যতাতেই ভারতের প্রথম নগরায়ন বা আরবানাইজেশন ঘটে, অর্থাৎ এই সময়ই প্রথম নগর ও নগর সভ্যতা গড়ে ওঠে। মেহেরগড়ের শেষ দিকে কিছু পাকা বাড়িঘরের সন্ধান মিললেও ব্যাপকভাবে প্রাচীর বেষ্টিত নগর নির্মাণ শুরু হয় নদ নদীর উপত্যকায় বিকশিত হরপ্পা সভ্যতার বিভিন্ন কেন্দ্রেই। ভারতের দ্বিতীয় নগরায়নের সূত্রপাত ঘটে খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতক থেকে। হরপ্পা সভ্যতার সঙ্গে মেসোপটেমীয় সুমেরীয় সভ্যতার সম্পর্ক। হরপ্পা সভ্যতা ব্রোঞ্জ যুগের সভ্যতা।
এই সভ্যতার সমসাময়িক ব্রোঞ্জ সভ্যতার অস্তিত্ব ছিল মেসোপটেমিয়া, মিশরে ব্রোঞ্জ সভ্যতা। এই নামটা দিয়েছিলেন গর্ডন চাইল্ড। মেসোপটেমিয়া যে দুটি লিপি ছিল সুমেরিয়ান ও আক্কাডিয়ান তা পড়া সম্ভব হয়েছে। ওই লিপিমা লেখ থেকে দেখা যায় খ্রিস্টপূর্ব 2370 থেকে 2315 এই সময় হরপ্পার মেলুহা থেকে পণ্য নিয়ে নৌকো আক্কাডে আসত। হরপ্পার ওজন সেবার বাটখার 13.5 গ্রাম ওখানে পাওয়া গেছে। মেসোপটেমিয়ার রাজকীয় সমাধি থেকে হরপ্পার তৈরি পুঁতি পাওয়া গেছে। হরপ্পার সভ্যতার দুর্গ নির্মাণ পদ্ধতিতে সুমেরীয় সভ্যতার নির্মাণ পদ্ধতি বৈশিষ্ট্য লক্ষ্য করা যায়। পৃষ্ঠ সংখ্যা 56। খ, মিশর ও সুমের। মিশর নামকরণ। আফ্রিকা মহাদেশের উত্তর পূর্ব অঞ্চলে মিশরের অবস্থান। ইজিপ্ট কথাটির অর্থ কালো দেশ। প্রতি বছর নীল নদে বন্যার পর পলিস্তর জমে মাটি কালো হয়ে যায়। এ কারণে মিশরীয়রা তাদের দেশকে বলে কেমেট, অর্থাৎ কালো দেশ। প্রাচীন হিব্রু জাতির লোকেরা মিশরকে বলতো ম্যাজন বা ম্যাসর। এ থেকে সে দেশের নাম হয় মিশর। সীমা। মিশরের উত্তরে ভূমধ্যসাগর, দক্ষিণে ইথিওপিয়া পর্বতমালা, পূর্বে লোহিত সাগর ও আরবের মরুভূমি এবং পশ্চিমে সাহারা মরু অঞ্চল। মরুভূমি মিশরকে শুধু সুরক্ষিতই করেনি, চুনাপাথর, বেলে পাথর, অভ্র, ফিরোজা, অ্যামেথিস্ট প্রভৃতি মূল্যবান পাথর এবং তামা, সোনা প্রভৃতি ধাতু জুগিয়েছে। মিশরের দুটি ভাগ। নীল নদের ধারা অনুসরণ করে মিশরের উত্তরাঞ্চলের নাম নিম্নাঞ্চল এবং দক্ষিণাঞ্চলকে বলা হয় ঊর্ধ্বাঞ্চল। জলবায়ু। মিশর দেশটি খুব শুষ্ক আর গরম আবহাওয়া সম্পন্ন। উত্তরাঞ্চলে কিছু অংশ বাদে এখানে বৃষ্টি হয় না বলেই চলে। মিশরে দিনের বেলা বেশি গরম বোধ হয় না, রাতের সময় এদেশ বেশ ঠান্ডা। নীলনদ এদেশের মধ্যে দিয়ে বয়ে না গেলে হয়তো এখানে মরুভূমি দেখা দিত। এই জন্য ইতিহাসের জনক ফাদার অফ হিস্ট্রি হেরোডোটাস মিশরকে বলেছেন গিফট অব দ্য নাইল বা নীল নদের দান। নীলনদ ইথিওপিয়া পার্বত্য অঞ্চল থেকে উৎপন্ন হয়ে ৬৭৪১ কিলোমিটার অর্থাৎ ৪১৮৯ মাইল পার হয়ে ভূমধ্যসাগরে পড়ে। নীলনদ যে উর্বর উপত্যকাটি সৃষ্টি করেছে তার আয়তন প্রায় ২২,০০০ বর্গ কিলোমিটার। সুপ্রাচীনকালে নদ ভূমধ্যসাগরে পড়ার আগে বেশ কয়েকটি শাখায় বিভক্ত ছিল। এর মোহনা অঞ্চলে তৈরি হয়েছে একটি বদ্বীপ বা ডেল্টা। নীল নদের উপত্যকাংশে সর্বাধিক প্রস্থ হল ৩১ মাইল। কিছু কিছু অঞ্চল চওড়ায় মাত্র ১০ মাইল। নীল নদের প্লাবন। মিশরের গ্রীষ্মকালের ব্যাপ্তি জুলাইয়ের শেষ দিক থেকে অক্টোবর মাস পর্যন্ত। মিশরীয় একে বলে আখেত, অর্থাৎ প্লাবন। গ্রীষ্মকালে মধ্য সুদান অঞ্চলে প্রচুর বৃষ্টিপাত হয়, এই জন্য নীল নদকে স্ফীত করে। এর কিছুদিন পর ইথিওপিয়ার পাহাড়ি অঞ্চলে মৌসুমী বায়ু প্রভৃতি বৃষ্টিপাত ঘটিয়ে নীল নদে প্লাবন আনে। নীল নদের পাহাড়ি অঞ্চল খুবই খরস্রোতা। ৬টি জলপ্রবাহ বেয়ে সমতলে প্রবেশ করার জন্য নদীটি নাব্য অর্থাৎ নৌচালনের উপযোগী হয়ে ওঠে। জনজীবনে নীল নদের প্রভাব ও গুরুত্ব। নীল নদ ব্যবসা বাণিজ্য অনুকূল ছিল। নদীর জল পানীয় হিসেবে ব্যবহৃত হয়। এর কাদামাটি দিয়ে তৈরি হয় বাড়িঘর নির্মাণের উপযুক্ত ইট। নীল নদে মাছ ও জলচর পাখির মাংস মিশরীয়দের প্রিয় খাদ্য। পোষা গবাদি পশু মাংস খেতে তারা ভালোবাসে। নদীতে চড়ে বেড়ানো জলহস্তির দাঁত গজদন্তের মতোই তারা নানা কাজে লাগাত। নীল নদের স্তর। নীল নদের বহুবিধ উপত্যকার কথা মনে রেখে মিশরবাসীরা তার উদ্দেশ্যে স্তর রচনা করেছে। এর মূল কথা হল হাপ্পি, নীল নদের মিশরীয় নাম। মিশরীয়দের বাঁচিয়ে রেখেছেন। তিনি জমিকে জলসিক্ত করেন, জীবকুলে জীবনদাতা এবং মৎস্যাধিপতি। তিনি ফসলের উৎপাদন বাড়ান এবং মিশরকে কর্মচঞ্চল করে তুলেছেন। তিনি গরিব এবং অভাবীদের প্রভু। তার জন্যই মিশরীয় শস্য গোলাগুলি উপচে পড়েছে। তিনি সকলের ইচ্ছা পূরণকারী। পৃষ্ঠা সংখ্যা ৫৭। মিশরের সুরক্ষা। মিশর দেশটি সমুদ্র, পাহাড় ও মরুভূমির দ্বারা বেষ্টিত বলে দীর্ঘকাল বৈদেশিক আক্রমণের সম্মুখীন হয়নি। এর ফলে মিশরীয়রা অত্যন্ত স্বাতন্ত্র্য বোধ সম্পন্ন। দীর্ঘদিন মিশরীয়রা বিদেশিদের অবিশ্বাস করত এবং তাদের হেসি বা ঘৃণ্য বলে মনে করত। মিশরীয় সমাজ অত্যন্ত স্থিতিশীল। মিশরের আদি বাসিন্দা। আনুমানিক ৩৫০০ খ্রিস্টপূর্বাব্দে সেমিটিক বংশোদ্ভূত লোকেরা পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে মিশরে আসে। এরা মৃৎপাত্র, ব্রোঞ্জের ব্যবহারযন্ত্র এবং সুমেরীয়দের কৌণিক লিখনবৃত্তির সঙ্গে পরিচিত ছিল। এদের সঙ্গে মেলামেশার ফলে মিশরীয়রা যথেষ্ট উপকৃত হয়। কালক্রমে এরা একটি জাতিতে পরিণত হয় এবং একটি ভাষা গড়ে তোলে। আদিম জীবিকা। প্রথম যুগে মিশরীয়রা প্রধানত চাষবাস করত, পরে তারা নানা কারিগরি শিল্পে অভ্যস্ত হয়ে পড়ে। উপজাতীয় স্তর থেকে রাজতন্ত্র। নীল নদীর দুধারে যে সব গ্রাম গড়ে উঠেছিল তাতে বাস করত এক একটি উপজাতি। প্রতিটি উপজাতি বিশ্বাস ছিল তাদের রক্ষক এক একটি টোটেম বা কুলপ্রতীক।
সাধারণত টোটেম করা হতো কোন এক পশুকে, যা সেই উপজাতীয় ব্যক্তিদের কাছে ছিল অতি পবিত্র। প্রতিটি উপজাতি নেতা বা পরিচালক ছিল তার সর্দার। এই সর্দার তার অনুগামী লোকজনদের চাষবাস ও হস্তশিল্পে উন্নতি নির্দেশ এবং যুদ্ধকালে নেতৃত্ব দিত। কালক্রমে এই উপজাতীয় রাজ্যগুলি বৃহৎ রাজ্যে পরিণত হয়। মিশরের নিম্নাঞ্চল ও ঊর্ধ্বাঞ্চলে এইভাবেই সৃষ্টি হয় দুটি পৃথক রাজ্য। আনুমানিক 4000 খ্রিস্টপূর্ব। সেচ ব্যবস্থার উন্নতি। কথিত আছে মিশরের রাজা মেনেস মিশরের নিম্নাঞ্চল ও ঊর্ধ্বাঞ্চল দুটিকে যুক্ত করেছিলেন। এরা একটি রাজ্যে পরিণত হওয়ায় কেন্দ্রীয়ভাবে সমস্ত মিশরে নীলনদ বরাবর সেচ ব্যবস্থা গড়ে তোলা সম্ভবপর হয়। রাজা মেনেস মিশরীয়দের কৃষি পদ্ধতিতে শৃঙ্খলা আনেন এবং নীলোমিটার যন্ত্রের সাহায্যে বিভিন্ন জায়গায় নীলনদের জলের গভীরতা মেপে বন্যার পূর্বাভাস দিতে সক্ষম হন। কিংবদন্তি অনুযায়ী রাজ্যের সংযুক্তিকরণের জন্য মেনেস প্রশংসা লাভ করলেও আধুনিক ঐতিহাসিকদের মতে বেশ কয়েক প্রজন্মের চেষ্টার ফলে এই একীকরণ সম্পন্ন হয়। এই কালো পর্বে মিশরীয়রা লিখনবৃত্তিও ভালোভাবে রপ্ত করে। নতুন কেন্দ্রীভূত রাজ্যটির হিসেবপত্র রাখার জন্য লিখন নীতি ব্যবহার ছিল অত্যাবশ্যক। সাধুফ। নীলনদ থেকে বহু দূরবর্তী এলাকার জলসেচের ব্যবস্থা করতে মেনেস নদী থেকে খাল কেটে জল নিয়ে যাওয়ার ব্যবস্থা করেন। মিশরীয়রা সাদফ নামক যন্ত্রের সাহায্যে নদী থেকে বালতি জাতীয় জিনিসের জল ভরে তা নদের জলস্তর থেকে উঁচুতে তৈরি খালে ফেলত। এই খালের আনুষ্ঠানিক উদ্বোধন করতেন স্বয়ং রাজা মেনেস। বন্যার বা জোয়ারের সময় নীলনদের জল ফুলে ফেপে নিজে থেকে খালে প্রবেশ করত। নীলনদ থেকে বহু খাল কেটে দেশের দূরবর্তী শুকনো জায়গাগুলিতে জলসেচের ব্যবস্থা করার ফলে সারা দেশে প্রচুর শস্যোৎপাদন বৃদ্ধি পায়। বাড়তি ফসল নানা দেশে রপ্তানি করে মিশরীয়রা লাভজনক বাণিজ্য করে তোলে। এই কৃষি ও বাণিজ্যিক সমৃদ্ধি মিশরীয় সভ্যতার ভিত। রাজধানী মেমফিস। মেমফিস শহরে মেনেস তার রাজধানী প্রতিষ্ঠা করেন। এটি বর্তমান কায়রো শহরের 24 কিলোমিটার দক্ষিণে অবস্থিত। সুদীর্ঘকাল মিশরের রাজাদের ধর্মীয় শাসনকেন্দ্র হিসেবে এর অস্তিত্ব ছিল। বর্তমানে অবশ্যই নগরীর যৎসামান্য চিহ্নে চোখে পড়ে। পৃষ্ঠ সংখ্যা 58। বেসামরিক শাসন ব্যবস্থা। রাজা মেনেস মিশরে বেসামরিক শাসন ব্যবস্থার প্রবর্তক। তার নির্দেশে মিশরের জমির সমস্ত মালিক ও তাদের অধীন জমি জমার তালিকা প্রস্তুত করা হয়। এই ধরনের জমির খতিয়ান মিশরে ছিল অত্যাবশ্যক, কারণ প্রতি বছর বন্যার ফলে জমির সব ভেদরেখা মুছে যেত। এর ফলে প্রচন্ড কলহ ও তিক্ততা সৃষ্টি হতো। মেনেস পূজা। মেনেসের প্রজারা তাকে দেবতা জ্ঞানে পূজা করত। মেনেস ও তার বংশধররা সম্ভবত এ কাজে উৎসাহ দিতেন। শীঘ্রই মিশরীয়দের দৃঢ় ধারণা জন্মায় যে তাদের রাজন্যবর্গ আসলে দেবতা তাদের শাসন করার জন্য স্বর্গ থেকে নেমে এসেছেন। পুরোহিত শ্রেণীর উদ্ভব। রাজার পূজার্চনার সুবন্দোবস্ত করতে মেনেস একটি পুরোহিত শ্রেণী সৃষ্টি করেছিলেন। এই পুরোহিতরাই একদিকে রাজার দেবত্ব প্রচার করত, অন্যদিকে তারা নানাভাবে নিজেদের ক্ষমতা, প্রতিপত্তি, আর্থিক সমৃদ্ধি বৃদ্ধি করে। মিশরের প্রথম রাজবংশ। মিশরের গ্রিক রাজ দ্বিতীয় টলেমির 285 থেকে 246 খ্রিস্টপূর্ব নির্দেশে মিশরীয় পুরোহিত ম্যানেথা কর্তৃক গ্রিক ভাষায় লিখিত গ্রন্থ এজিপিটিয়াকা থেকে জানা যায় আনুমানিক খ্রিস্টপূর্ব 3100 অব্দে মিশরের প্রথম রাজবংশ স্থাপন করেন মেনেস, যাকে মিশরীয়রা বলতো নারমের। মেনেস সম্পর্কে কোন পুরাতাত্ত্বিক সাক্ষ্য প্রমাণ আজ পর্যন্ত পাওয়া যায়নি, তবে বলা হয় রাজা মেনেস ছিলেন খুব বুদ্ধিমান, উদ্যোগী ও কর্মনিষ্ঠ। মিশরে মোট 31টি রাজবংশ 3000 বছর ধরে শাসন করেছিল বলে জানিয়েছেন মেনেথা। ফারো বা ফেরাও। মিশরের রাজাদের সাধারণত ফারো বা ফেরাও বলা হয়। অভ্যন্তরীণ ও বৈদেশিক আক্রমণ থেকে দেশবাসীকে রক্ষা করতেন। আইন রচনা, বিচারকার্য, যুদ্ধক্ষেত্রে সৈন্য পরিচালনা, রাজ্যে জলসেচের সুবিধা ও জল নিম্ন ঊর্ধ্বাঞ্চলের মধ্যে সমানভাবে ভাগ করে দেওয়া তাদের প্রধান কাজ ছিল। এসবের বিনিময়ে প্রজারা রাজাকে কর হিসেবে দিত ফসল বা পশু। লোকের ধারণা ছিল রাজারা জাদুমন্ত্রের সাহায্যে মিশরকে উর্বরা করে রাখতেন। পরবর্তী অংশ পরবর্তী ফাইলে।